আসসালামু আলাইকুম। আজ 11ই নভেম্বর 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। 48 ঘন্টার অগ্নি পরীক্ষায় বাংলাদেশ। চ্যালেঞ্জ নিলেও সেনাবাহিনী তোয়াক্কা করবে না কোনো কিছুতেই। দলগুলোকে নিয়মে আটকে ফেলল ইসি। এবার বিস্তারিত। 13 নভেম্বর এখন থেকে 48 ঘন্টা ঘিরে এখন গোটা দেশে তীব্র কৌতূহল ও উদ্বেগ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে উঠেছে নানা প্রশ্ন। অনেকে ভাবছেন, এই কর্মসূচির মধ্য দিয়েই কি দলটি রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল শক্তি পরীক্ষার একটি ধাপ। ইতোমধ্যেই রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে, যারা বিচারিক ক্ষমতাসহ মাঠে রয়েছে। 11 নভেম্বর জামাত নেতৃত্বাধীন ইসলামী জোটের কর্মসূচি ঘিরে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লকডাউন কর্মসূচির সময় সেনাবাহিনীর উপস্থিতি সরকারের দৃঢ় অবস্থানকেই নির্দেশ করে। বিশেষ করে 13 নভেম্বর ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিন হিসেবে নির্ধারিত, যার প্রেক্ষিতেই লকডাউন ডাক দিয়েছে সাবেক ক্ষমতাসীন দলটি। গত বছরের 5 আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশ পলাতক বা কারাগারে। দলটি কার্যত ভেঙে পড়লেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ছোট ছোট ঝটিকা মিছিল দেখা গেছে, যা নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেটাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। সাবেক ক্ষমতাসীন দল যদি এই নির্বাচন ঠেকাতে চায়, তাহলে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তাদের মতে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র পথ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি সার্ভিস কোর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত আর্মি সার্ভিস কোরের 44তম বার্ষিক অধিনায়ক সম্মেলন 2025-এ তিনি এই আহ্বান জানান। মঙ্গলবার অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান। অনুষ্ঠানে তিনি আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং কোরের গৌরবময় ঐতিহ্য, নিষ্ঠা ও দেশমাতৃকার সেবায় অবদানের প্রশংসা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সব প্রার্থীর জন্য একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করার বাধ্যবাধকতা রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণবিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন ইসি। এই বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং 2008 সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন ও কঠোর বিষয় যুক্ত করে এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। নতুন এই বিধিমালায় ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো ধরনের প্রচারণা কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিধিমালা অনুযায়ী পরিবেশ দূষণ রোধ ও ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় সব ধরনের পোস্টার ব্যবহার এবং ড্রোন ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রার্থীর পক্ষে 20টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা যাবে না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারেও কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছে। বিশেষত অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো প্রচার চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচন কমিশনে একটি অঙ্গীকারনামা জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে এবার কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কোনো প্রার্থী বিধিমালা ভঙ্গ করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা হতে পারে। এছাড়া রাজনৈতিক দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলাম যেটা বলছে ওটাই করতে হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছেন কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এলাকায় একটাও এনসিপি নেই, তাহলে তাদের ভোটটা হবে কিভাবে? সে কারণে তারা জামাতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এটা হচ্ছে মানুষজনকে বিভ্রান্ত করা, ভুল বোঝানো। দেশে গণভোটের আগে কোনো কিছু হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, জুলাই সনদ আমরা কোনো কাগজের সনদ হিসেবে দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। এজন্য আমরা ৮ দলের পক্ষ থেকে বলেছি, অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে। মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত ৮ ইসলামী দলের সমাবেশে দেয়া বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। মামুনুল হক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লবপন্থীরা বরদাস্ত করবে না। আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, আমাদের জুলাই যোদ্ধাদের, জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়ন গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, আমি জানি না জাতীয় নির্বাচনের আগে একটি পক্ষ কেন জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছে না। গণভোট হলে কার কি সমস্যা? জুলাই সনদের গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হলে যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয়, সেখানে অনেক জটিলতা সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে, দলগুলো জাতির সামনে তাদের ১০০ প্রার্থীর তালিকা কিভাবে প্রকাশ করবে। এ বিষয়ে কোনো সদুত্তর তাদের কাছে নাই। যারা জাতীয় সংসদের আগে জুলাই সনদের গণভোটের বিরোধিতা করছেন, আমরা তাদের সমস্যা জানতে চাই। তাদের কাছে কোনো যুক্তি নাই। তারা জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে দিয়ে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, বলেন মামুনুল হক। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে ২৪-এর জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে এনসিপির জোট করা সম্ভব নয়। তবে যারা সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, তারা চাইলে প্রয়োজনে আমরা তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারি। মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের নতুন সমবায় মার্কেট ভবনের ৯ম তলায় এনসিপির জেলা ও মহানগর কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনে জোট বা দেশের বৃহত্তর স্বার্থে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। আমরা সংস্কার ও জাতীয় ঐকমত্যের প্রশ্নে ছাড় দিচ্ছি। জাতীয় ঐকমত্য ও সংস্কারের প্রশ্নে যারা আসতে চায়, আমরা তাদের নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার বিষয়কে ওয়েলকাম জানাব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা চাইলে অনেক আগেই ক্ষমতা নিতে পারতেন। আমাদের নেতা তারেক রহমান যদি চাইতেন ৫ আগস্টই ক্ষমতা নিতে পারতেন, কিন্তু তারেক রহমান যেন তেনভাবে ক্ষমতা নিতে চান না। তিনি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা নিতে চান। জনগণও বিএনপির পক্ষে আছে। নির্বাচনে জনগণ বিএনপির পক্ষে রায় দেবে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, তারা কয়েকজন মিলে আর কয়েকজন রাজনৈতিক দলের নেতা মিলে ঠিক করে দেবে দেশ কিভাবে চলবে। এই ক্ষমতা আপনাদের কে দিয়েছে? এই অধিকার আপনাদের কে দিয়েছে? আপনারা জনগণের কাছে যেতে ভয় পান। আমরা তো জানি না জনগণ কি বিএনপিকে রায় দেবে নাকি অন্য কাউকে দেবে, কিন্তু আমরা বিশ্বাস করি বিএনপি যেহেতু সবসময় জনগণের পাশে রয়েছে, তাই জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে। এটিই হলো তাদের ভয়। তারা বলে, আমরা ঠিক করেছি, এটি আইন। কিন্তু কে দিয়েছে এই অধিকার? কেউ যদি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করে, তাহলে এই সমস্ত আইন ফাইন কিছুই টিকবে না। তখন দেশটি কোথায় যাবে? একদিকে অর্থনীতি, আরেকদিকে ষড়যন্ত্রের কথা চিন্তা করে আমরা বলেছি একই দিনে গণভোট আর নির্বাচন হোক। এ দাবি আমরা আবারও ব্যক্ত করছি। এটি দেশ ও দেশের মানুষের স্বার্থে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন,
আওয়ামী লীগ বঙ্গবন্ধু আওয়ামী লীগ ভাসানীর আওয়ামী লীগ বাংলাদেশের গণমানুষের আওয়ামী লীগ ও ভোটারদের আওয়ামী লীগ জাতীয় পার্টি ও ১৪ দলকে যদি ভোটের বাইরে রাখা হয় তাহলে তিনি গামছা নিয়ে নির্বাচনে যাবেন না। তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান, আমার চৈতন্য। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেরা তৈল ইউনিয়নের বহেরা তৈল হাই স্কুল মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের এক সমাবেশে তিনি এ বক্তব্য দেন। কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা ১৬ বছর মানুষকে অত্যাচার ও অসম্মান করেছেন। কম অত্যাচারে মানুষ তাকে তাড়ায়নি। তার সময়ে নৌকাওয়ালারা যত চাঁদা তুলেছিল, গত ১৪ মাসে অন্য দলগুলো তার ১০ গুণ বেশি তুলেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের সময় মানুষের মনে ১ নম্বর ছিল ধানের শীষ, কিন্তু এখন ধানের শীষ মানুষের পেটের বিষে পরিণত হয়েছে। শেখ হাসিনার মতো যদি বিএনপিও জনগণের সঙ্গে একই আচরণ করে তবে মানুষ তাদেরও ভুলে যেতে সময় নেবে না। জামাত ইসলামের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, জামাত আজ অনেক লাফালাফি করছে, কিন্তু আল্লাহকে হাজির নাজির করে বলছি, তারা এককভাবে নির্বাচন করলে ৫টিরও বেশি আসন পাবে না। মুক্তিযুদ্ধের সময় জামাত যে অপরাধ করেছে, সত্যিকার অর্থে ক্ষমা না চাইলে তারা কখনো দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না। প্রিয় দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 3টি ভাষা যদি আপনি যথাযথভাবে আয়ত্ত করতে পারেন তাহলে সারা দুনিয়াকে জয় করতে পারবেন। আপনি কি জানেন আরবি ভাষায় 22টি রাষ্ট্রের মানুষ কথা বলে? তাহলে 3টি ভাষা, প্রথমত আপনার নিজের ভাষা বাংলা ভাষা, দ্বিতীয়ত আরবি ভাষা, তৃতীয়ত ইংরেজি ভাষা আপনি শিখুন। গোটা পৃথিবীতে আপনি সফলভাবে পদচারণা করতে পারবেন। প্রথমত আপনি যদি মাতৃভাষা মানে বাংলা ভাষা অনুপুঙ্খভাবে ধারণ করতে পারেন, সুন্দর ভাষায় কথা বলতে পারেন, আকর্ষণীয় শব্দ চয়ন করে মানুষকে আহ্বান করতে পারেন এবং ভুল উচ্চারণ পরিহার করে নির্ভুলভাবে আপনি যে কোনো বিষয়ে যে কোনো আলোচনা উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি এই দেশে যেমন জনপ্রিয় হবেন, আপনার সুনামও ছড়িয়ে পড়বে শুদ্ধ উচ্চারণ এবং বিনম্র বাচনভঙ্গির কারণে। অন্যদিকে আপনি যদি দেশের গণ্ডি পেরিয়ে গোটা মধ্যপ্রাচ্য বা আফ্রিকার 2-1টি দেশ বা মুসলিমদের মধ্যে একটি জায়গা করতে চান, তাহলে অবশ্যই আরবি ভাষার পুঙ্খানুপুঙ্খ জানা উচিত। আর এই পৃথিবীর সমগ্র জায়গায় যদি আপনি আপনার চিন্তা, চেতনা এবং পদচারণাকে সমৃদ্ধ করতে চান, গতিশীল করতে চান, তাহলে প্রয়োজন ইংরেজি ভাষা। সুতরাং আসুন আজ থেকে এই 3টি ভাষায় দক্ষতা অর্জন করবার জন্যে ধারাবাহিকভাবে চেষ্টা করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা নাকচ করেছেন সিরিয়ার বিপ্লবী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। একই সঙ্গে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে তার আব্রাহাম অ্যাকর্ডস উদ্যোগকে সক্রিয় করার চেষ্টা করছেন, তখনই সিরিয়ার পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো। সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আল শারা স্পষ্টভাবে বলেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সিরিয়ার পরিস্থিতি সেই দেশগুলোর মতো নয়। তিনি বলেন, সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে, আর ইসরায়েল 1967 সাল থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে। বর্তমানে ইসরায়েলের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় যাচ্ছি না। হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই ধরনের আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে। তিনি আরও জানান, 2024 সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে দখলদারিত্ব আরও বাড়িয়েছে, আর এটি সিরিয়ার জন্য বাস্তবেই বড় সংকট তৈরি করেছে। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়েছিল। এটি মূলত আব্রাহাম অ্যাকর্ডস। ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন, সিরিয়া ও সৌদি আরবও শেষ পর্যন্ত এই চুক্তিতে যুক্ত হতে পারে বলে তিনি আশা করেন। আইএস বিরোধী বৈশ্বিক জোটে সিরিয়ার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট আল শারা বলেন, আমাদের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কিছু কারণ আছে, তবে সেটি এখন থেকে সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে হতে হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে আলোচনার দরকার এবং আইএস ইস্যুতে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো জরুরি। অন্যদিকে সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল মুস্তাফা জানিয়েছেন, আইএস বিরোধী বৈশ্বিক জোটের সঙ্গে একটি রাজনৈতিক সহযোগিতা ঘোষণায় স্বাক্ষর করেছে সিরিয়া।
প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।